আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। শুনতে থাকুন আজকের পরিবেশনা শ্রীমতী অনুরাধা হালদারের কলমে সহবাস। কি গা, আবার ফিরে এলে যে? যাবে না? 4:30 ট্রেনটা তো চলে গেল মনে হয়। তোমার বোঝা কোথায় রেখে এলে? কিছু ফেলে গেছো? এক নাগাড়ে প্রশ্ন করে যায় সুশীলা। রাত 2-2:30টার সময় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও স্বামীকে রান্না বান্না করে খাইয়ে গুছিয়ে বিদায় জানিয়ে সবেমাত্র দরজাটা বন্ধ করে এসে তক্তপোষের ওপর গাটা এলিয়ে দিয়েছিল। আর তখনই বাইরে থেকে কে যেন দরজা ধাক্কাতে লাগে। সুশীলা গিয়ে দরজা খুলে দেখল তার স্বামী আবার ফিরে এসেছে। ওদের বাড়ি থেকে স্টেশন পায়ে হাঁটা পথ প্রায় আধ ঘন্টার কাছাকাছি। বিরাট একটা সবজির বোঝা মাথায় করে হেঁটে হেঁটে স্টেশনে গিয়ে পৌঁছয় সুশীলার স্বামী শ্যামল ঘরামি। তারপর 4:30 ট্রেন ধরে কলকাতায় যায় ক্ষেতের টাটকা সবজির বোঝা নিয়ে ব্যবসা করতে। এই রুটিনের একদিনও অন্যথা হয়নি, কিন্তু আজ হঠাৎ ফিরে এলো কেন? ওদিকে স্টেশনে ট্রেন যে শ্যামলের জন্য থেমে থাকবে না, সুশীলা অবাক হয়। কনকনে শীতের ভোরেও আবছা আলোয় এতগুলো প্রশ্ন করার পর তাকিয়ে রইল তার স্বামীর দিকে। এদিকে শ্যামল ঘরামি সুশীলাকে কোনো উত্তর না দিয়ে হন হন করে তাদের এক কামরা টালির ঘরের মধ্যে প্রবেশ করল। সামনেই তক্তপোষে তখনও মশারি টাঙানো, বিছানা করা। ঘরের মধ্যে গিয়ে হঠাৎ বিছানায় উঠে মোটা কম্বলটা পা থেকে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। সুশীলা অবাক হয়ে দেখল, শুধু কিছুই তার মোটা মাথায় ঢুকল না। তার স্বামী অত্যন্ত ভালো মানুষ, কখনো সুশীলাকে এমন এড়িয়ে চলে না, অথবা কথা না বলে থাকে না। এমন কি ঘটল যে একেবারে কথাই বলছে না তার সঙ্গে মানুষটা? তাছাড়া তার সবজির বিরাট বোঝাটাই বা কোথায় রেখে এসেছে? সেটাও তো তার আশেপাশে কোথাও নেই। অগত্যা কোনো উত্তর না পেয়ে সুশীলা মনে মনে ভাবল, বোধহয় তার স্বামীর শরীর টরীর খারাপ হয়েছে, তাই আজ আর যায়নি। কিন্তু সবজির বোঝা সেটা কি স্টেশনে রেখে এলো? তাই যদি হয় তাহলে বেলা বাড়লে যে লোকজনে তা নষ্ট করে দেবে। তার থেকে কোনো রকমে যদি বোঝাটাকে বাড়িতে আনা যায়, তাহলে সামনে গ্রামের হাটের সবজিগুলো বেচে দিতে পারবে সুশীলা। আজ আবার হাটবার, এমনিতেও কানা কুরুন্ডে পেকে যাওয়া বাড়তি সবজি যেটুকু ক্ষেত থেকে পাওয়া যায়, সেইটা সুশীলা বেলা বাড়লে গ্রামের হাটে কম দামে বেচে দেয়। গ্রামের মানুষ বেশিরভাগ জনই গরিব, তাই এখানে টাটকা সবজি বেচলেও বেশি লাভ করা যায় না। তাই শ্যামল প্রতিদিন শহরের বাজার গিয়ে বেচে আসে। গ্রামের থেকে প্রায় দ্বিগুণ লাভ হয়। কিন্তু আজ যেহেতু শ্যামল শহরে যেতে পারেনি, তাই সবজিগুলো নষ্ট হওয়ার চাইতে গ্রামের হাটে কম লাভে বিক্রি করাই শ্রেয় বলে মনে করল সুশীলা। তাই শ্যামলকে আর না ডাকাডাকি করে ভাবল নিজেই স্টেশনের দিকে গিয়ে যদি নিয়ে আসতে পারে কাউকে দিয়ে, তবে মন্দ হয় না। এই ভেবে সুশীলা ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরে বেরোল। আর তৎক্ষণাৎ শ্যামল ধরা ধরা গলায় প্রচণ্ড হিংস্র রাগান্বিত কণ্ঠে বলে উঠল, হাই 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 মাকে হরাম চাঁদে, বাইরে নাক ভর্তি বেরোচ্ছিস নাকি রে? ভুলা আমার বোঝা নে সরে গেছে। বেশ, আর তুই কি বুঝিস রে মুখ ঘুমিয়ে ছাবাল? ঘরে এসে আমার সেবা কর, শরীরটা ভালো ঠেকে না। হঠাৎ শান্তশিষ্ট চিরকাল নরমভাষী মানুষটা এরকম বিশ্রী গালিগালাজ করে সুশীলাকে অপমান করতে পারে, তা সুশীলা এত বছর সংসার করেও বুঝতে পারেনি। সব থেকে বড় কথা, সুশীলা যে সবজির বোঝা আনার জন্য স্টেশনে যাচ্ছিল, সে কথাটাও কেমন যেন চট করে বুঝে ফেলেছিল শ্যামল। স্বামীর এমন আচরণে খুবই কষ্ট পেল সুশীলা। তাদের এক কামরার ঘরে দুবেলা ভাত না জুটলেও শান্তি ছিল বেশ। বিয়ের পর থেকে এতগুলো বছরেও কখনো তার স্বামী তার সাথে উঁচু গলায় কথা বলেনি। আর আজ এমন ব্যবহারে
কষ্ট পাওয়ার সাথে সাথে অবাকও হলো ভীষণ। সুশীলা ফিরে এসে ভয়ে ভয়ে তক্তপোষের উপর গিয়ে বসল। অত্যন্ত নিচু স্বরে ভীতু গলায় জিজ্ঞেস করল, হ্যাঁ গা, জ্বরটা এলো নাকি? শ্যামল কোনো উত্তর দিল না। সুশীলা ধীরে ধীরে কম্বলের তলা থেকে হাত নিয়ে গিয়ে শ্যামলের কপালে হাত রেখে দেখল গাটা আবার গরম টরম হলো নাকি। বুকের ভেতরটা কেঁপে উঠল সুশীলার। শ্যামলের গাটা যেন অস্বাভাবিক রকমের ঠান্ডা। তবে কি অন্য কোনো অসুখ করল? সুশীলা অন্যমনস্ক হয়ে যখন শ্যামলকে নিয়ে চিন্তিত হয়ে উঠল, তখন হঠাৎই অপ্রত্যাশিতভাবে শ্যামল প্রবল গায়ের জোরে ক্ষিপ্তভাবে সুশীলাকে বিছানায় টেনে নিল। সুশীলা এই আচমকা আক্রমণে হতভম্ব এবং বিস্মিত হল। মাঝবয়সী সুশীলার বুকের ভেতরটা কেঁপে উঠল। শ্যামলের স্পর্শও যেন বড় অচেনা ঠেকল তার কাছে। বহুদিন হলো তার মধ্যে স্বামী স্ত্রীর সেই জৈবিক চাওয়া পাওয়াও আর নেই। নিঃসন্তান দম্পতির দুবেলা দুমুঠো খাবার জোগাতে আর সংসারের ঘানি টানতে টানতে যৌবনের দীপ্তি সে কবেই নিভে গেছে, তা টেরও পায়নি ওরা। কিন্তু এতগুলো দিন পরে মধ্যবয়সের শেষ প্রান্তে এসে শ্যামল যেন নবযৌবন ফিরে পেয়েছে। সুশীলা পালাতে চাইলে শ্যামল জাপটে ধরল বিছানায়। অসুরের মতো শক্তি যেন ভর করেছে শ্যামলের শরীরে। মাঝবয়সী শীর্ণকায় সুশীলা শ্যামলের শক্তির কাছে নিতান্ত চুনোপুটির মতোই পরাজয় স্বীকার করতে বাধ্য হল। হিংস্র পশুর মতো সুশীলাকে আঁচড়ে কামড়ে রক্তাক্ত করে প্রায় আধ ঘন্টার ওপর যৌন পাশবিক নির্যাতন চালানোর পর সুশীলার শরীরে আর কোনো ক্ষমতাই রইল না। ধীরে ধীরে নিস্তেজ হতে হতে অজ্ঞান হয়ে গেল শেষে। ঘরের দরজা হাট করে খোলা রইল। হলুদ বাল্বটার আলো ঝাঁঝালো রোদ্দুরে কখন যেন মিশে গেছে। অর্ধনগ্ন অচেতন অবস্থায় সুশীলা তখনও পড়ে আছে বিছানায়। বেলা প্রায় দ্বিপ্রহর। শীতের সূর্য তখনও ঝাঁঝালো, মাথার ওপর বিরাজমান। সবজির খালি ঝাঁকাটা মাথায় ছাতার মতো ধরে শ্যামল ফিরে এসে অবাক হয়ে গেল। দরজাটা হাট করে খোলা। প্রত্যেক দিনের মতো জোরে জোরে ডাকল, আরে হ্যাঁ বউ, কোথায় গেলি? তোরটা হাট করে খুলে রেখে তাই গেলি রে? এই বউ। প্রশ্ন করতে করতে সে ধীরে ধীরে প্রবেশ করল ঘরে। তারপর হঠাৎ বিছানায় নজর যেতেই শ্যামলের বুকের মধ্যে যেন ধড়াস করে উঠল। হৃদস্পন্দন বেড়ে গেল তার। অর্ধনগ্ন অচেতন স্ত্রীকে দেখে মাথার মধ্যে সবটা যেন গুলিয়ে গেল। বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। ভাবল সুশীলা বুঝি মরে গেছে। প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল সে। ওর না এরম ভাবে শুয়ে আছিস কেন? পুরুষ মানুষ প্রচণ্ড আঘাত পেলেও সহজে কাঁদে না। তবে এ আঘাত বুঝি শ্যামল সইতে পারল না। তিনকুলে এই একটি মাত্র বউ ছাড়া তার কেউ নেই, এমনকি একটা সন্তানও হয়নি। এমন অবস্থায় সে যেন প্রচণ্ড অসহায়তা অনুভব করল। হাউমাউ করে কাঁদতে শুরু করল। এদিকে তার কান্না আর চেঁচামেচির শব্দ শুনে পাশের বাড়ির বৌমাটা রান্না করতে করতে ছুটতে বেরিয়ে এসে ব্যাপার দেখে হতভম্ব হয়ে গেল। সে চেঁচিয়ে আরো কয়েকজন মেয়ে বউকে ডাকল। একে একে সব মেয়ে বউরা সাহস করে এগিয়ে গেল। শ্যামলকে বলল, কাকা, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমরা দেখে আসি কাকির কি হয়েছে, তুমি চিন্তা করোনি। শ্যামল বাইরে এসে দাঁড়ায়। পাড়ার দাপুটে বউ মলিনা। মলিনা এসব কাজে খুব পটু। কোনো বিপদ আপদে ওই আগে ছুটে এগিয়ে যায়। অনেকে ভয় অথবা ঘেন্নায় যেতে চায় না, তবে মলিনার এসবে আগ্রহ খুব। এই তো সেদিন ভোলার মেজ মেয়ে ভালোবাসা করে গলায় দড়ি দিয়ে মরল। কেউ ভয়ে কাছে যেতে চাইছিল না। কি বিভৎস হয়ে গেছিল সে মরা। মলিনা এগিয়ে গিয়ে টেনে টুনে নামালো। তারপর প্রায় মাসখানেক ধরে গ্রামে সে কি চর্চা।
মলিনাও সে বিভৎসতার বিবরণ দিয়ে দিয়ে গল্প করে আনন্দ পায়, গর্ব করে, আর অন্যরা সেসব শুনে শিউরে ওঠে। এবারেও তার কোনো ব্যতিক্রম রইল না। মলিনা এগিয়ে গিয়ে সুশীলার নাড়ি টিপে বুকে মাথায় হাত রেখে ভালো করে পরীক্ষা করল। তারপর উৎসাহিত কণ্ঠে বাইরে শ্যামলের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ওকা, কাকি মরেনি, বেঁচে আছে গো। তুমি গিয়ে তাড়াতাড়ি নবীন ডাক্তারকে ডেকে নিয়ে এসো। শ্যামল দ্রুত চলে গেল নবীন ডাক্তারকে ডাকতে। এদিকে পাড়ার মেয়ে বউরা সুশীলার কাপড় জামা ঠিক করে এবং অগোছালো ঘরটাকে যথাসম্ভব পরিষ্কার করে দিল। মলিনা বলল, এই কৃষ্ণা, তুই আগে কিছু শুনতে পাসনি? কাকির এত কাছে থাকিস? কৃষ্ণা স্বীকার করল সে কিছু শুনতে পায়নি। এদিকে মুখে মুখে এতক্ষণে প্রচার হয়ে গেছে শ্যামল ঘরামির বুড়ো বউকে কে এসে জোর জবরদস্তি নষ্ট করে গেছে। বউটার মড়ো মড়ো অবস্থা। গ্রামে এক প্রকার ভীতিও ছড়িয়ে পড়ল। দিনে দুপুরে ঘরে মেয়ে বউরা একা থাকে বরাবর। কার এত সাহস হলো যে একেবারে গ্রামের ঘরে ঢুকে মান ইজ্জত নিয়ে যাবে? এ গ্রামে তো একটা ছিঁচকে চোরও ভয় ঢুকতে পারে না। গ্রামের পুরুষদের এমনই দাপট। তা সত্ত্বেও একজন মাঝবয়সী মহিলার এমন সর্বনাশ কে করল? জোর জবরদস্তি করলে নিশ্চয়ই চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যেত। তবে কি শ্যামলের বউটাই নষ্টা? সে কি নিজেই প্রশ্রয় দিয়ে বিপদে পড়েছে? এরকম নানান ধরনের আলোচনা হতে হতে ঘটনা মোড় নিল অন্যদিকে। স্বাভাবিকভাবেই দোষী সাব্যস্ত করা হলো শ্যামলের বউ সুশীলাকে। তবে এখন সে অসুস্থ, তাই পরিস্থিতি ঠিক হলে নিশ্চয়ই গ্রামের মানুষেরই এই ঘটনার একটা বিহিত করতে হবে, নইলে এ ধরনের মহিলারা গ্রামের পরিবেশ নষ্ট করে ফেলতে পারে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। শ্যামল ডাক্তার নিয়ে আসলে ডাক্তারের চিকিৎসায় ধীরে ধীরে জ্ঞান ফেরে সুশীলার। ডাক্তার কিছু ওষুধপত্রের সঙ্গে খাওয়া দাওয়া ঠিক করতে বলে যায়। এদিকে সুশীলা শ্যামলকে দেখেই আঁতকে ওঠে। ক্লান্ত দুর্বল গলায় বলে ওঠে, এই লোকটা আমার মেরে ফেলবে গো, আমার মেরে ফেলবে এই লোকটা। চারদিকে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অবাক হয়ে যায়। তারপর মুখ টিপে হাসে। একজন মধ্যবয়স্কা মহিলা মুখ ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আগে ঠিক জান কখন কার ঘাড়ে দোষ দিতে হয়। শরীর দুর্বল, এদিকে বুদ্ধি কিন্তু দুর্বল হয়নি। আরে আরো যাকে তাকে ঢোকা না, বুঝবি ছেড়া, বুঝবি। ঠিক হয়েছে, মেরে ফেলেনি কেন তাই ভাবছি। নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ। একবার বাইরে গেছে সঙ্গের থেকে, তোমার রস কমেনি, ফোটটা রস কমেনি। আপদ। আর একজন কম বয়সী বউ একই সুরে বলল, হ্যাঁ, তাই না তাই। গ্রামের বড় বড় ছেলে মেয়েরা যদি এরাও করে, ছোটরা তাহলে শিখবে কি? এর একটা বিহিত হওয়া দরকার। সুশীলা একটু স্বাভাবিক হতেই সবাই আড়ালে সমালোচনা গালিগালাজ করতে করতে যে যার বাড়ি চলে গেল। সে গালিগালাজ সমালোচনা শ্যামলের কান এড়িয়ে যায়নি। এতদিনের বিবাহিত জীবনে সে তার স্ত্রীকে খুব ভালোভাবেই জানত। এমন লক্ষ্মীর মতো স্ত্রী পাওয়াও যে ভাগ্যের ব্যাপার। কিন্তু আজ যা হলো, সবটা কি অবিশ্বাস করতে পারবে শ্যামল? সত্যিই তো সুশীলা পরপুরুষের সঙ্গে। শ্যামল আর ভাবতে পারল না, বেরিয়ে গেল বাড়ি থেকে। সুশীলা পড়ে রইল ঘরে। এদিকে ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকেল নামল। বিকেল গড়িয়ে সন্ধে শ্যামল তবুও বাড়ি ফিরল না। সবাই যেন রাতারাতি পর হয়ে গেল সুশীলার। অসুস্থ এক মাঝবয়সী নারীকে কিছু না জেনেই দোষারোপ করে একা করে দিল সবাই। এই কি তবে সমাজের নিয়ম? তবে গ্রামের একজন কিন্তু এসব কিছু বিশ্বাস করেনি। সে হলো মলিনা। মলিনা সুশীলা কাকিকে খুব ভালো করেই জানে। তার চরিত্র একেবারে কাঁচের মতো স্বচ্ছ। এ ধরনের কাজ সে করতে পারে না। মলিনার স্বামী পঙ্গু, লোকের বাড়ি ঝি খেটে সংসার চালায় একা, তাই তাকে কোনো কিছুতে বারণ করার বা আটকানোর লোক কেউ নেই। মলিনা তাই সুশীলা কাকিকে খাবার দিয়ে আসে।
সেবা যত্ন করে, নিয়ম করে ওষুধ খাওয়ায়। অতঃপর সুশীলা ধীরে ধীরে মলিনার সেবায় খানিকটা সেরে উঠতে থাকে। সুশীলা মলিনাকে সব খুলে বলে। মলিনার চোখ বড় বড় করে সবটা শোনে। তারপর কত কিছু ভেবে বলে, তুমি চিন্তা করোনি কাকি, কাকা তোমাকে ভালোবাসে, ঠিক ফিরে আসবে দেখো। তবে তোমার সাথে যা হয়েছে সেটা আমার মোটেই ভালো টেকছে না। হ্যাঁ গো মা, আমার কপাল। সেদিন কিন্তু শ্যামলকা খালি ঝাঁকা নিয়ে ফিরেছিল, মানে শহরে সে সত্যি সত্যি গিয়েছিল। আমিও তো মিথ্যে কথা বলছি না। তবে কি অন্য কেউ কাকার মতো? মলিনা যেন কিছু আন্দাজ করল, খানিকক্ষণ ভেবে বলল, কাকি, তোমার ওই গ্রামের একটা পুরনো গল্প মনে পড়ে? গল্প আর গল্প? মলিনা অন্যমনস্কভাবে বলল, হ্যাঁ গো কাকি, গল্পের সাথে মিল পাচ্ছি যে। মনে নেই তোমার সেই জমিদারের গল্প, সেই যাকে জ্যান্ত সমাধি দিয়েছিল গ্রামের লোক? হ্যাঁ হ্যাঁ, লম্পট অত্যাচারী জমিদার গ্রামের মেয়ে বউদের নাকি মহলায় ডেকে এনে সর্বনাশ করত। হ্যাঁ, আর তার পরের অংশটা মনে নেই? জমিদারের জ্যান্ত সমাধি দেওয়ার 200 বছর পর কি হয়েছিল? প্রতি অমাবস্যায় সে চত্বরে নাকি জমিদারের আত্মা জেগে উঠত, আর কোনো মেয়ে মানুষ সূর্য ডোবার পর সেই চত্বরে গেলেই যে কোনো উপায় তার সাথে সহবাস করে 9 দিনের মধ্যে মেরে ফেলত। প্রায় 200 বছর আগে নাকি মধুদের বংশের ওই 15 বছরের মেয়েকেও মেরে ফেলেছিল। স্বামীর সাথে বাপের বাড়ি এসে স্বামীকে গ্রাম ঘুরোতে নিয়ে গেছিল। সেদিন ছিল অমাবস্যা। বাড়ি ফেরার পথে সে চত্বর পড়েছিল, তাও আবার নাকি রাত হয়ে গেছিল। তারপর ভোরবেলা তার স্বামী রূপ ধরে এসে নাকি সহবাস করেছিল। 9 দিনের দিন সে মরে যায়। আরো কত শত গল্প শুনি ওসব ঘটনা নিয়ে। সুশীলা যেন মনে মনে চমকে ওঠে, মলিনার মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, সেই সব তো গল্প বলেই জানতুম রে মলিনা। সেই জমিদারের সমাধি দিয়েছিল, তা নাকি প্রায় 400 বছর হয়ে গেছে। আর মধুদের বংশেও ও ঘটনাও নাকি 200 বছর আগে। মলিনা সুশীলার দিকে তাকিয়ে বলল, কাকি, কাল ভরা অমাবস্যা ছিল, তুমি কি গড়পাড়ে গেছিলে? সুশীলা কাঁপা কাঁপা গলায় বলল, হর সন্ধ্যাবেলা হাট থেকে ফেরার পথে গড়পাড়ে খালদারে দেখি কচি কচি ফল ফলে হিমচে হয়েছে। শহরে খুব ভালো বিক্রি হয়, তাই জন্যে কুঁচোর ভরে তুলে এনেছিল। মলিনার বুকের ভেতরটা ধরাস করে উঠল। তুমি বুড়ি হতে চললে কাকি? এটা জানো না, গড়পাড়ে ওই খালের মধ্যে কোথাও একটা সেই সমাধি ছিল। তুমি মরবে কাকি, নিঘাত মরবে। গ্রামের সবাই যদি বুঝতো, তাও না হয় কোনো উপায় করা যেত। শ্যামলকাও কোথায় রাগ করে চলে গেল, আমি এখন একা কি করি? কথা বলতে বলতে মলিনা উঠে পড়ল। একটু দাঁড়িয়ে আবার বলল, তুমি সাবধানে থেকো, আমি দেখি কিছু করতে পারি কিনা। মলিনা তড়িঘড়ি করে চলে গেল। এক রাত বাইরে বাইরে এদিক ওদিক কাটিয়ে শ্যামলের বাড়ির জন্য মনটা কেমন ছটফট করে ওঠে। বউটার কথা মনে পড়ে। এত বছর সংসার করেও একটা অযৌক্তিক কারণে অসুস্থ বউকে রেখে ঘর ছাড়া কি ঠিক হয়েছে? সবাই যখন বউয়ের দিকে আঙুল তুলে কথা বলছে, তখন তো বউকে আগলে রাখাই তার দায়িত্ব ছিল। সুশীলা খারাপ কাজ যে করতে পারে না, তা তার থেকে কেউ আর ভালো করে জানবে না। শ্যামল ঘরে ফেরার ট্রেন ধরল। বাড়ি ফেরার পথে হঠাৎ পেছন থেকে মলিনার গলার আওয়াজ শোনা গেল। হাঁপাতে হাঁপাতে দূর থেকে বলছে, শ্যামলকা, দাঁড়াও দাঁড়াও। শ্যামল দাঁড়িয়ে গেল। মলিনা হাঁপাতে হাঁপাতে ছুটে এসে একটু দম নিয়ে বলল, শ্যামলকা, আমি গিয়েছিলাম তোমাদের বাড়ি। কাকির বড় বিপদ, তুমি এখন কোথাও যেওনি।
অতঃপর মলিনা সমস্ত সন্দেহের কথা জানালো শ্যামলকে। শ্যামলের বুকের মধ্যে ঢিপ ঢিপ করে উঠল। তবে কি সুশীলাকেও মেরে ফেলবে নদিন পর? শ্যামল বলল, বৌমা, তোমার কাকিকে বাঁচাতে হবে। শ্যামল যে সমস্ত ঘটনা বুঝেছে, মলিনা যেন এতেই স্বস্তি পেল। বাড়ি ফিরে এলো শ্যামল। পরন্ত বিকেলে সারাদিনের ঝাঁ চকচকে রোদ ধীরে ধীরে কমে আসছে। এই সময় চারিদিকে গাছপালাগুলো যেন ন্যাড়া ন্যাড়া। সব পুরনো বুড়ো পাতা ঝরে পড়ে এই শীতে। আবার কদিন বাদে বসন্তে ছোট্ট ছোট্ট সবুজ কচি পাতায় ভরে যায় গাছগুলো। দেখতে ভারী সুন্দর লাগে তখন। সুশীলা ঘরের দুয়ারে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে উঠোনে, প্রায় ন্যাড়া হয়ে আসা লেবু গাছটার দিকে। একটা দিন মাত্র শ্যামল বাড়ি নেই, তাতে সুশীলার মনে হয় কত কিছু পাল্টে গেছে। হঠাৎ মনে হয় এত সুন্দর লেবু গাছটাও কেমন যেন কুৎসিত ন্যাড়া দেখতে লাগছে একদিনের মধ্যে। সুশীলা মনে মনে ভাবে, মাত্র একটা দিনের মধ্যেই তার সুন্দর জীবন্ত সংসারটারও কেমন মরমর অবস্থা। মাঝে মাত্র আর 8 দিন। হয়তো এমন কলঙ্ক পেয়েই শেষে মরার কথা লেখা ছিল এই পোড়া কপালে। সে পিশাচে নাকি কাউকে ছাড়ে না। সুশীলার এই পড়ন্ত বেলায় একা বসে থাকতেও কেমন যেন গাটা ছমছম করে ওঠে। মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে এক দৃষ্টে তাকে দেখছে। আবার মনে হয় কেউ একা নয়, চারিদিকে অনেকগুলো চোখ তাকে পলকহীনভাবে দেখে চলেছে। হঠাৎ শ্যামলের গলার আওয়াজ পাওয়া যায়, বউ, ঘরে আছিস? স্বামীর গলার আওয়াজ শুনে সুশীলা প্রথমে বেশ স্বস্তি পায়, কিন্তু পর মুহূর্তেই উদ্ভ্রান্তের প্রচন্ড চিৎকার করতে থাকে সে। ও বাবা গো, আমার মেরে ফেললো গো, ও আবার আসছে তেনার রূপ ধরে, ও বাবা গো, মেরে ফেললো। বলতে বলতেই মূর্ছা গেল সুশীলা। অতঃপর রক্তমাংসের শ্যামল স্ত্রীর এহেন আচরণ এবং মূর্ছা যাওয়া দেখে এবার সত্যি সত্যি অনুমান করল যে মলিনার সন্দেহ একেবারে ঠিক। শ্যামল স্ত্রীকে গালে মাথায় জল দিয়ে জ্ঞান ফেরালো, তাকে শান্ত করে আশ্বাস দিল যে সে সত্যি সত্যি তার স্বামী, ভয় পাওয়ার কিছু নেই। অতঃপর মলিনাকে সুশীলার দেখভালের দায়িত্ব দিয়ে সেই সন্ধেবেলাতেই সে চলল সমাধানের উপায় খুঁজতে। তার মনে হল গড়পাড়ের শ্মশানঘাটে কালী মন্দিরের বুড়ো পুরোহিতের কথা। সে নাকি অনেক কিছু জানে, সিদ্ধ পুরুষ। লোকে বলে তার বয়স নাকি 100 বছরেরও বেশি। শ্যামল আর দেরি করল না, গড়পাড়ের রাস্তা ধরে এগিয়ে চলল কালী মন্দিরের উদ্দেশ্যে। এদিকটা তেমন জনবসতি নেই, চারিদিকে প্রচুর গাছপালা আর মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা। কেমন একটা জংলা জংলা ভাব। পাশ দিয়ে বয়ে গেছে একটা সরু খাল। সূর্য ডুবতে বসেছে। পাখির কিচির মিচির আওয়াজ ছাড়া গোটা এলাকাটায় যেন একেবারে নিস্তব্ধ থম মেরে আছে। শ্যামলের গাটাও কেমন যেন ছমছম করছে, তবুও মনে জোর এনে ঊর্ধ্বশ্বাসে হাঁটতে থাকে। প্রায় 30 মিনিটের মতো হাঁটলে তবেই কালী মন্দিরের দেখা মিলবে। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা যাওয়ার পর দূর থেকে শ্যামলের চোখে পড়ে উল্টো দিকে কে যেন এদিকেই আসছে। গধূলি বেলায় এরকম একটা জায়গায় অনেকক্ষণ পর কোনো জীবন্ত মানুষের দেখা পেয়ে শ্যামল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। খানিকক্ষণ পর মানুষটি যখন একেবারে কাছাকাছি চলে আসে, তখন শ্যামলের বেশ চেনা চেনা মনে হয় তাকে। গায়ে উত্তরীয়, মাথায় টিকি, কপালে চন্দনের টিপ। অপর দিকের মানুষটিও শ্যামলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। শ্যামল গলাটা খাঁকড়ে প্রথমে কথা বলে, মশাইকে চেনা চেনা লাগতেছে। গড়পাড়ের কালী মন্দিরে পুরোহিত ঠাকুর নাকি? অনেকদিন দেখিনি, তাই জানতে চাইছি। অপর দিকের বৃদ্ধ মানুষটিও খানিক হেসে বলল, হ্যাঁ, তুমি বাবু ঠিক বলেছ। তুমি তো দেখি আমাদের সেই সবজিওয়ালা শ্যামল। তাই দিকে ভর সন্ধেবেলা চললে কোথায় গা? শ্যামলের গা ছমছমে ভাবটা যেন পুরুত ঠাকুরকে দেখেই উবে গেল। যার কাছে যাচ্ছিল তার সাথেই মাঝপথে এভাবে যে দেখা হবে তা সে ভাবতেও পারেনি। শ্যামল এবার গামছাখানা গলায় দিয়ে হাত জড়ো করে হাঁটু মুড়ে বসে পড়ল
বুড়ো পুরোহিতের পায়ের কাছে। এবার সে পা ধরে কম্পিত অশ্রু ভরা কণ্ঠে বলতে লাগলো, বাবা, আমাদের আপনি বাঁচান, খুব বিপদে পড়ে তোমার কাছে ছুটে যাচ্ছিলাম যে। পুরোহিত শ্যামলের এমন কাণ্ড দেখে অবাক কণ্ঠে বলল, বাবু, তুমি ঠিকই বলেছ। তুমি তো আরে আরে দেখি করো করো কি বাছা, এমন ভাবে পায়ের কাছে ধুলোর উপর বসলে কেন? হয়েছেটা কি? আগে শান্ত হয়ে উঠে দাঁড়াও তো দেখি বাবু, তারপর না হয় তোমার সমস্ত কথা আমি শুনব। শ্যামল এবার পুরোহিত মশাইয়ের কথা মতো একটু ধাতস্থ হয়। বুড়ো পুরোহিত মশাই বলে, আমি বাবু একটা কাজে যাচ্ছিলাম, তা সেই কাজ পরে হবে খন, তোমার কথা কানাই আগে শুনি। তা বাপ, এখন বুড়ো হয়েছি তো বেশিক্ষণ দাঁড়িয়ে কথা কইতে পারি না, আমরা বরং ওই শ্যাওড়া গাছখানার নিচে বসে কথা কই, চলো। শ্যামল পুরোহিতকে সঙ্গে নিয়ে পড়ন্ত বেলার ক্ষীণ হয়ে আসা আলোতে ওই শতবর্ষীয় হাড় পাঁচড়া বেরোনো শ্যাওড়া গাছটার নিচে গিয়ে গামছা পেতে বসল। তারপর একে একে সমস্ত কথা খুলে বলে হাত জড়ো করে সাহায্য ভিক্ষা চাইল কালী মন্দিরের বুড়ো পুরোহিতের কাছে। বারবার বলতে লাগলো, আপনি না বাঁচালি এ যাত্রায় বউটাকে বাঁচাতে পারবো না বাবা, কিছু একটা সুরাহা করে দিন না আপনি। বুড়ো পুরোহিত সবটা শুনে খানিকক্ষণ চুপ করে থাকার পর ধীরে ধীরে বলল, সব তো বুঝলুম বাপ, কিন্তু তোর বউয়ের তো দোষ কম কিছু নাই। এ তল্লাটে সবাই যে জমিদার বেটাকে চেনে, মরার একদিন পরেও যে তার স্বভাবখানা বদলে যায়নি তাও জানে। আর তো বউ তা জানে না। ভর সন্ধ্যাবেলা ও জায়গায় ওকে নে মেয়ে মানুষের যে আজও যাওয়া নিষেধ বাপ। তা দোষ আছে বই কি বাবা, আমার বউটা বড় বোকা। এতদিন সংসার করার পরও সংসারের মার প্যাচ কিছুই বুঝল নি বাবা। তা যা হয়ে গেছে তা তো আর ঠিক করতে পারবো নি বাবা, আপনি বরং বিধান দেন কিছু একটা। বুড়ো পুরোহিত ঘোলাটে চোখে উদাস হয়ে দূরের পানে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। তার অনেকক্ষণ পর বলল, দূরে থেকে তো এ সমস্যার কোনো বিধান দেওয়া যাবে না। এ সমস্যার সমাধান করতে হলে তোমাদের আশেপাশে আমায় থাকতে হবে কিছুদিন, চোখে চোখে রেখে তারপর অবস্থা বুঝে তন্ত্রমন্ত্র পড়ে দেখতে হবে। শ্যামল উদ্বিগ্ন হয়ে তাড়াতাড়ি বলল, তাতে খুব ভালো কথা ঠাকুর, আপনি যদি যান তবে আমরাও একটু নিশ্চিন্তি হতে পারবো। আপনি যা বলবেন তাই হবে, শুধু শুধু আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন বাবা, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। এবার পুরোহিত গলা খাঁকড়ে বলল, তা যেতে পারি, কিন্তু আমার একখান শর্ত আছে কিনা। শ্যামল হাত জড়ো করে বলল, হ্যাঁ, আপনার সব শর্তে আমি রাজি আছি বাবা, শুধু বলুন কি করতে হবে আমার। পুরোহিত এবার মৃদু হেসে বলল, আসলে বাপ, আমি তো আবার সবার বাড়ি থাকি না, সবার ছোঁয়া বর্ষ খাই না, তাই বলছিলাম আর কি, আমাকে তালে তোমাদের উঠোনে একখান ছিটে বেড়ার ঘর সমেত রান্নার ব্যবস্থা করে দিও কেমন? আর একটা কথা বাছা, এ কদিন আমি যা রাঁধবো তা কিন্তু তোমাদের খেতে হবে বাবু। এ কদিন তোমরা যত শুদ্ধ থাকবে তত ভালো। অতএব ঠিক হলো গড়পাড়ের কালী মন্দিরের বুড়ো পুরোহিত মশাই সবজি বিক্রেতা শ্যামলের বাড়ি কয়েকদিন যাবৎ থেকে যাবে, তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। সুতরাং এই ভর সন্ধেবেলা সমস্ত কাজ বাকি রেখে পুরোহিত মশাই চললেন শ্যামলের সঙ্গে তার বাড়ির উদ্দেশ্যে। সূর্য এখন একেবারে ডুবে গেছে। কিছুক্ষণ আগে যেটুকু মৃদু আলোর আভা ছিল তাও পুরোপুরি ঢেকে গেছে গাঢ় অন্ধকারে। কিছুক্ষণ আগে যে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছিল তাও থেমে গেছে। চারিদিকে এবার ঝিঁঝি পোকা ডাকতে শুরু করেছে। গাঢ় অন্ধকারে এখানকার পরিবেশ যেন একেবারে পাল্টে গেছে। সব মিলিয়ে মিশিয়ে কেমন যেন অন্য জগতের মনে হচ্ছে। শ্যামলের এই খালপাড়ের রাস্তায় প্রায় চলাচল নেই বললেই চলে, তাই এদিকে রাস্তাঘাটও তার খুব একটা পরিচিত নয়। ফলে
সন্ধ্যার গাঢ় অন্ধকারে মাটির এবড়ো খেবড়ো এই সরু রাস্তায় চলতে যেন ভীষণ অসুবিধা হচ্ছে। হঠাৎ হঠাৎই প্রায় হোঁচট খাবার জোগাড় হচ্ছে, অথচ পুরোহিত মশাইয়ের এত বয়স হওয়া সত্ত্বেও সে দিব্যি কেমন সমান তালে হেঁটে চলেছে। দেখিলে মনে হয় এখানে রাস্তা যেন সমান্তরাল, সুন্দর। শ্যামল ভাবল, ঠাকুরের হয়তো এই রাস্তা বড় চেনা, প্রত্যহ যাতায়াত করার ফলে তার কোনো সমস্যাই আর হচ্ছে না। এভাবে কিছুক্ষণ চলার পর গ্রামে পৌঁছে যায় ওরা। হঠাৎ যখন বাড়ির প্রায় কাছে চলে এসেছে, তখনই মলিনার সঙ্গে দেখা হয় ওদের। মলিনা শ্যামলের দিকে তাকিয়ে বলে ওঠে, কাকা, পুরোহিত ঠাকুরের কাছে গিয়েছিলে? ওনার বিদায় নিয়েছ তো? শ্যামল তাড়াতাড়ি উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ মা, ঠাকুর আমাদের এখানে থেকে বেপদ কাটান দেবে, আমার সঙ্গে এলো তো তাই। মলিনা আর কিছু বলল না, একটু এদিক ওদিক তাকিয়েই চলে গেল। পুরোহিত ঠাকুরকে যেন খেয়ালই করল না সে। শ্যামল ভাবল, আলো আধারি পথ মলিনা হয়তো ঠাকুরকে ঠিক ঠাকুর করতে পারেনি, নইলে নিশ্চয়ই ঠাকুরের সঙ্গে দু একটা কথা বলতো। সেদিন সেই সন্ধ্যাবেলা থেকে অনেক রাত অবধি উঠোনে লেবু গাছটার তলায় শ্যামল বাঁশের চেরা, ছই, খড় আর ত্রিপল দিয়ে একটা আটচালা নামিয়ে দিল। তারপর একটা তোলা নিরামিষ মাটির উনুন আর কিছু নিরামিষ বাসনপত্রের ব্যবস্থা করে রান্নার ব্যবস্থাও সে রাতে করে দিল। গ্রামের কিছু কিছু লোক রাতের বেলা শ্যামলের এমন পাগলামি দেখে মুখ টিপে হাসতে লাগল। ভাবল, বউয়ের কাণ্ডে শ্যামল এতটাই আহত হয়েছে যে সে আর ঘরে থাকতে চায় না, তাই এমন রাতারাতি আটচালা নামাচ্ছে। ওদের হাসাহাসি দেখে শ্যামলের রাগ হলেও পুরোহিতের বারণ শুনে শ্যামল আর কিছু বলল না। এরপর ঘরের কাজ শেষ হলে পুরোহিত ঠাকুর অনেক রাতে লম্ফ জেলে ঠুকঠাক করতে করতে তড়িঘড়ি এতটুকু সময়ের জন্য কত কিছু রেঁধে ফেলল তিনজনের জন্য। শ্যামল বয়স্ক পুরোহিতের এমন চটপটে কাজ দেখে সত্যি যেন ভীষণ অবাক হল। বয়স্ক পুরোহিত কষ্ট করে রান্না করে দেবে, আর সেই রান্না স্বামী স্ত্রী আয়েশ করে খাবে, এই ব্যাপারটা শ্যামলের মনে বারবার খোঁচা দিতে লাগল। সুশীলাও দুর্বল শরীরে শ্যামলকে বলল, হ্যাঁ গা, ঠাকুর রান্না করবে আর আমরা খাবো, তাকে হয়? দেখো দেখি রান্নার জন্য কোনো বামুনের মেয়ে পাওয়া যায় নাকি, আমার যে বড় মানে লাগছে গা। কিন্তু সে কথা বুড়ো পুরোহিত ঠাকুর হেসে উড়িয়ে দিল। সে নাকি মন্দিরের ওখানেও নিজে রেঁধে বেড়ে খায়, অতএব এত বছর বাদে অন্য কারোর হাতের ছোঁয়া রান্না সে মুখে তুলতে পারবে না, সে বামুনের মেয়ে হোক কিংবা মুচির। সুতরাং বাধ্য হয়েই খেতে বসতে হয় ওদের। ভাত আর 3 রকম তরকারি। তরকারিগুলো ভারী অদ্ভুত দেখতে, কেমন যেন লাল লাল মাংসের ঝোল। ওরা ভারী অবাক হল। শ্যামল তো রান্নার জন্য ঠাকুরকে ঘরে থাকা কিছু সবজি, ডাল আর চাল দিয়েছিল, তবে তরকারি 2-3 রকমের হলো কিভাবে, তাও অমন রং। ঠাকুরের খাওয়া হয়ে গেছে, তোলা লেপ কম্বল জড়িয়ে নিশ্চয়ই শীতের রাতে ঘুমিয়েও পড়েছে, তাই তাকে আর এসব জিজ্ঞেস করতে গিয়ে লাভ নেই। তাছাড়া ঠাকুর আবার আমিষ ছোঁয় না। এই তরকারিও নিশ্চয়ই নিরামিষই হবে। ঠাকুর সিদ্ধ পুরুষ, কত রকম মন্ত্রতন্ত্রে বলিয়ান, অজানা তার কিছুই নেই। সুতরাং সাধারণ রান্নাও যে তার হাতে অসাধারণ হয়ে উঠবে, এ আর এমন কি। ওদের মনে আর কোনো দ্বিধা রইল না, চুপচাপ ভাত মেখে খেতে শুরু করল। খেতে খেতে কেমন যেন আচ্ছন্ন হয়ে গেল ওদের মন। কি অসাধারণ স্বাদ সব রান্নাগুলোর, এমন স্বাদ এর আগে বোধহয় কখনো পায়নি কোনো রান্নাতে। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সেদিন রাতে ওরা পরম নিশ্চিন্তে স্বামী স্ত্রীতে শুয়ে পড়ল। পুরুত ঠাকুর স্বয়ং যে এ বাড়িতে এসে এত কষ্ট সহ্য করে থাকবে তা ওরা ভাবতেও পারেনি। যাই হোক, ঠাকুরের আশাতে ওরাও যেন ভয়মুক্ত এবং নিশ্চিন্ত হতে পেরেছে। এবার নিশ্চয়ই তাদের সুরাহা হবে, কেটে যাবে সমস্ত বিপদ। পরদিন ভোরে প্রতিদিনের মতো শ্যামলের ঘুম ভাঙে পাখির কলতানে। ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে মনে মনে ভাবে,
ঠাকুরের খাবার জোগাড় করে আজ তাকে কলকাতা যেতেই হবে, নয়তো বাগানের সবজির সঙ্গে সঙ্গে রোজগারও থেমে যাবে। জমানো টাকায় দিন আনা মানুষেরা কতদিনই বা চলতে পারে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার চোখ চলে যায় বিছানায়। সুশীলা কোথায়? শ্যামলের বুকের মধ্যে ধড়াস করে ওঠে। শ্যামল বিছানা থেকে নেমে আশেপাশে চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু সুশীলাকে কোথাও দেখতে পায় না। এবার শ্যামল পাগলের মতো সুশীলার নাম ধরে কখনো বা বউ বউ বলে চিৎকার করে উঠতে থাকে। চিৎকার করতে করতে উঠোনে আসে, কিন্তু সেখানে সুশীলাকে না পেয়ে শ্যামল বাড়ির পিছনের দিকটায় যায়। তারপর হঠাৎ তার চোখ যায় নিম গাছটার দিকে। শীতের ভোরে আলো আঁধারি কুয়াশাতে আবছাভাবে দেখা যায় কে যেন নিম গাছটা থেকে অতি দ্রুত তরতরিয়ে নেমে আসছে। শ্যামলের বুকের মধ্যে আবার যেন একটা হিমশীতল স্রোত বয়ে যায়। মনের জোরে একটা চিৎকার দেয়, বউ, এ বউ, কোথায় গেলি তুই? ও নিম গাছে কেউ কেনে? এবার একটা খিনখিনে মেয়েলির হাসির শব্দ পাওয়া গেল, কিন্তু এ তো সুশীলার গলা। তবে কি সুশীলাই এই ভোর রাতে নিম গাছে উঠেছে? কিন্তু কেন? কাল পর্যন্ত যে ঠিক মতো উঠে নড়ে চড়ে চলতে পারছিল না, যার ঠিকঠাক কথা বলতেও কষ্ট হচ্ছিল, সে কিনা নিম গাছে উঠবে? শ্যামল এসব ভাবতে ভাবতে যেন এই কনকনে শীতের ভোরেও পা থেকে মাথা পর্যন্ত ঘেমে নিয়ে উঠল। এবার শ্যামল দেখল ধীরে ধীরে সেই ছায়ামূর্তি গাছ থেকে নেমে এদিকেই অগ্রসর হচ্ছে। তারপর একেবারে সামনে এসে পড়তেই দেখল সে আসলে সত্যি সত্যি সুশীলা। শ্যামল এবার যেন একটু আশ্বস্ত হল। গম্ভীর গলায় অভিমানের সুরে বলল, বউ, তোর যে শরীর খারাপ, এই ভোর রাতে গাছ বাইতে গেলি কেন শুনি? নিম গাছে কি করছিলি বল দেখিনি? সুশীলা আবার সেই রকম অস্বাভাবিক ভাবে হাসতে হাসতে বলল, তুমি কি ভাবলে গা নিম গাছে আমার নাগর এসে রয়েছে, তাই ভোর রাতে তার সাথে পীড়িত করতে গেছিলু? শ্যামলের এবার খানিকটা রাগসহ কেমন যেন অস্বস্তি হতে লাগলো। বউ তো তার সাথে কখনো এমন ভাবে কথা বলতো না, তার কথার ধরনখানাও এমন নয়। কি আশ্চর্য! তবে কি তার উপর রাগ করে একদিন বাইরে চলে যাওয়াতে অভিমানে ব্যঙ্গ করে এমন কথা বলছে? তা হতে পারে। শ্যামল নিজের রাগকে যত সম্ভব নিয়ন্ত্রণ করে গলাটা খাঁকড়ে নিয়ে নরম সুরে বলল, না না, তা কেন ভাববো? তুই কেমন নক্কিমন্ত তাকে আমি এতদিনে জানি না ভেবেছিস বউ? এই খারাপ শরীরে এত ভোরে গাছে চড়েছিস, তাই একটু ঘাবড়ে গেছিলুম আর কি। তা যাগে, এখন ঘরে চল দেখিনি। চাদর তারা বাইরে এইছিস, হিম লেগে আমার বুকে কপ জমবে। চল বউ, চল চল চল, ঘরে চল। সুশীলা এবার সেই রকম খ্যান খ্যান করে খানিকক্ষণ হাসার পর আবার বলল, তুমি দেখছি খুব বউ পাগল লোক, পাড়ার লোকে শুনলে যে ছিচি করবে। আমার নেওয়া তো ভাবতে হবে না বাপু, আমি একেবারে ঠিক আছি, শরীরে আর কোনো ব্যথা যন্ত্রণা টের পাচ্ছি না। তাই ঠাকুরের জন্য নিমের দাঁতন ভাঙতে এসেছিলুম তো, এই দেখো। বলেই সুশীলা হাতে নিমের ভাঙা ডালখানা দেখালো। শ্যামল ভাবল, যাক, বউটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এ সবই পুরুত ঠাকুরের কীর্তি আর ভগবানের অশেষ কৃপা। শ্যামল আশ্বস্ত হয়ে বউকে নিয়ে ঘরের উঠোনে এসে দাঁড়ালো। ঠাকুরের আটচালার উপর বাতাবি লেবু গাছ থেকে টুপ টুপ করে কুয়াশা ঝরে পড়ছে। এই আটচালার ভেতরেই তিনি আছেন। এইবার তার মনে মনে একটু লজ্জা হলো। ইস, ঠাকুর হয়তো এখনো ঘুমোচ্ছে, আর সে কিনা বউ বউ করে বাড়ি মাথায় তুলেছিল। এদিকে বউ যে বাড়িতেই আছে।
ঠাকুর এসব শুনলে সত্যি সত্যিই হয়তো শ্যামলের বউকে পাগল টাগল ভাববে। যাকে তবে ঠাকুর ওঠার আগেই শ্যামল স্টেশনে চলে যাবে, এই যা মঙ্গল। বউকে তাহলে কদিন রান্নাবান্না করতে হবে না। বাবা যখন নিজেই বারণ করেছে তখন সে বারণ শুনতেই হয়। সুতরাং তিনি যখন রান্না করে খেতে দেবে তখনই খেতে হবে। এই ভোরে শহরে বোঝা নিয়ে গেলে শ্যামলের বড় খিদে পায়। বউয়ের হাতে দুটো আলু সেদ্ধ ভাত না খেয়ে গেলে যেন মনটা বড় আনচান করে। যাক, কি আর করা যাবে, বিপদ কাটানোর জন্য মানুষ কি না করে। আজ না হয় শুকনো ছাতু কিংবা মুড়ি খেয়ে নেবে সকালে, তারপর দুপুরে বাড়ি ফিরে যদি কপালে দুটো ভাত জোটে। শ্যামল সুশীলাকে ঠাকুরের রান্নার যাবতীয় চাল ডাল মশলা আনাজপাতি বুঝিয়ে দিয়ে সবজির ঝাঁকা নিয়ে রওনা দিল শহরের উদ্দেশ্যে। বিরাট সবজির বোঝা ঘাড়ে নিয়ে শ্যামল শহরে যখন পৌঁছয় তখন দিনের আলো সবে ফুটতে শুরু করে। হয়তো ঘড়িতে তখন 6টা সাড়ে 6টা বাজে। এরপর ধীরে ধীরে কেনা বেচা শুরু হয়। বাগানে টাটকা সবজির জন্য ক্রেতাদের ভিড় লেগে যায়। ব্যবসা জমে ওঠে শ্যামলের। সবটা একা পটু হাতে সামাল দেয় সে। এ নিয়মের অন্যথা হয় না। আজও সেই একই সময় পৌঁছল শহরে তার সবজি বিক্রির জায়গাটিতে। অতএব অন্যান্য দোকানেও কেনা বেচা শুরু হয়ে গেল। তবে আজ যেন একটু অন্যরকম ঠেকল শ্যামলের। সে খেয়াল করল প্রত্যেক দিনের মতো তার দোকানে ভিড় জমাতো দূরে থাক, একটা ক্রেতাও এখনো পর্যন্ত আসেনি। ভীষণ অবাক লাগলো তার। ভালো করে সবজিগুলোর দিকে তাকিয়ে দেখল, না, একেবারে লকলকে টাটকা সেগুলো, প্রতিদিন যেমনটা থাকে। ব্যবসায় লাভ লোকসান আছে তা সে জানে, কিন্তু এত বছরে ব্যবসা জীবনে এমন একেবারে বিক্রি না হওয়া সে কখনো দেখেনি। ভাবল বেলা বাড়লে হয়তো বা বিক্রি বাটা হবে। কিন্তু যখন বেলা 11টা বাজার পরেও একটাও সবজি বউনি হলো না, তখন অদৃষ্টের ঘাড়ে দোষ চাপিয়ে মনে মনে ভাবল সবজিগুলো অন্য কোনো বিক্রেতাকে দিয়ে দেবে, অথবা ফেলে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে। এমন সময় চায়ের কেটলি হাতে নিয়ে গোপাল কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে শ্যামলের দিকে তাকাতে তাকাতে অন্য বিক্রেতাদের চা দিতে লাগলো। শ্যামল এবার তাকে উদ্দেশ্য করে বলল, গোপাল, একটা এদিকে দিয়ে যা দেখি। গোপাল কিছু বলল না। অন্য সবাইকে চা দেওয়া হয়ে গেলে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে শ্যামলকে দেখতে দেখতে নাকে হাত চাপা দিয়ে দোকানের বাইরে থেকে হাত বাড়িয়ে প্লাস্টিকের ছোট্ট কাপে 1 কাপ লিকার চা তড়িঘড়ি করে হাতে ধরিয়ে চলে যাচ্ছিল। গোপাল চা দিতে এসে রোজই শ্যামলের সাথে কিছু না কিছু গল্প জুড়ে দেয়। অন্যদের থেকে শ্যামলের সাথেই তার ভাবখানা যেন একটু বেশি। কিন্তু আজ এমন এড়িয়ে যাওয়া শ্যামল আরও যেন অবাক হল। গোপালকে আবার ডেকে অসহায়ের মতো তার মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আরে এ গোপাল, তোর আজ কি হলো বল দেখিনি? দোকানে এলি নে, কথাও বললি নে, আমার উপর সব রেগে টেগে গেলি নাকি? গোপাল এবার হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে ঢোক গিলে বলল, আরে রেগে থাকবো কেন শ্যামুদা? একটা কথা তোমায় চুপি চুপি বলছি, শোনো। আমায় কিন্তু খারাপ ভেবনি, ঠিক আছে? তোমার দোকান থেকে না আজ কেমন যেন একটা বড় বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। সেই বিড়াল কুকুর মইলে যেমন গন্ধ ছাড়ে না, ওই রকম গন্ধ ছাড়ছে। সবাই তো বলছে তোমার ওই ঝাঁকাতে কোনো সবজি পচেছে হয়তো। আমি এখন চললুম শ্যামুদা, কেমন? বলেই তড়িঘড়ি শ্যামলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে গোপাল তার চায়ের কেটলি হাতে বেরিয়ে গেল। শ্যামল যেন আকাশ থেকে পড়ল। গন্ধ, তাও আবার তার সবজির বোঝা থেকে। এ তো কোনোভাবেই হতে পারে না, কারণ আজ ভোর রাতেই সে নিজে হাতে ক্ষেত থেকে টাটকা সবজি সংগ্রহ করে এনেছে। সে সব এত তাড়াতাড়ি পচে যেতে পারে না তো। তাছাড়া সব সবজি তো তার চোখের সামনেই আছে, কেমন চকচকে ঝকঝকে উজ্জ্বল রং সব। শ্যামল গোপালের কথা বিশ্বাস করল না। ভাবল গোপাল তাড়াহুড়োয় কি বলতে কি বলেছে। এরপর পাশাপাশি অন্য বিক্রেতাদের
তার ঝাঁকার সমস্ত টাটকা সবজিগুলো দিতে চাইলে অদ্ভুতভাবে তারা কেউই সে সবজি নিতে রাজি হয় না। তাই বাধ্য হয়ে সেগুলো আবর্জনা স্তূপে ফেলে দিয়ে ভারী মনে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হয়। বেলা প্রায় 12:30। শ্যামল স্টেশন থেকে সবজির ফাঁকা ঝাঁকাটা মাথায় নিয়ে ধীর গতিতে বাড়ির পথে হেঁটে চলেছে। দুদিকে সারি সারি তাল গাছ আর মাঝে আঁকা বাঁকা সরু গ্রামীণ পাকা রাস্তা। বাতাসে তাল গাছের শোঁ খড়খড় আওয়াজ শুনতে শুনতে এ পথ ধরে বাড়ি ফেরার সময়টা খুব ভালো লাগে। মনটা কেমন ফুরফুরে মনে হয়। আজও তেমন ধীর গতিতে শ্যামল চলেছে। মনের মধ্যে তেমন দুশ্চিন্তা কিংবা ভয় আর নেই। পুরুত ঠাকুর আছে যখন সব বিপদ তার নিশ্চয়ই কেটে যাবে। চলতে চলতে হঠাৎ ভর দুপুরে তাল গাছের গোড়ায় এক হাত ঘোমটা দেওয়া একটা কম বয়সী মেয়েকে বসে থাকতে দেখে থমকে যায় শ্যামল। দেখে কেমন যেন মনে হয় সেকেলে ঢঙের শাড়ি পরা, গায়ে জামা নেই, এমন মাথা গুঁজে এখানেই বা কেন বসে আছে? আর এ গ্রামের পরিচিত কেউ বলে মনেও হচ্ছে না। একটু বিস্মিত হয়ে এগিয়ে যায় সে। তারপর একটু গলা খাঁকড়ে নিয়ে জিজ্ঞাসা করে, কে গা তুমি? এখানে কি জন্য বসে আছো মা? তোমার বাড়ি কোথায়? মেয়েটি উত্তর দেয় না। শ্যামল ভাবল হয়তো সে কথা বলতে ভয় অথবা লজ্জা পাচ্ছে, কিংবা কথা বলতে হয়তো চায় না। তাই আর কথা না বাড়িয়ে সামনের দিকে অগ্রসর হল। মাত্র কয়েক পা যাওয়ার পরেই হঠাৎ শরীরের মধ্যে সমস্ত রক্ত তোলপাড় করে উঠল শ্যামলের। কে যেন পেছন থেকে কানের ধারে মেয়েলি কণ্ঠে ফিস ফিস করে বলতে থাকে, বাড়ি যাসনি, বাড়ি যাসনি, কেউ নেই ওখানে, সবাই হাওয়া। মাত্র কয়েক সেকেন্ডের ফিস ফিস কথাগুলো যেন ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। শ্যামলের পা যেন আটকে যায়। আড়ষ্টের মতো কয়েক সেকেন্ড ধরে সেখানে দাঁড়িয়েছিল সে। একটু ধাতস্থ হয়ে পিছন ফিরে তাকাতেই দেখল সেই তাল গাছের গোড়ায় ঘোমটা দেওয়া মেয়েটা আর নেই। কেমন যেন গায়ের মধ্যে শিরশির করতে থাকে তার। কে ফিস ফিসিয়ে বাড়ি যেতে বারণ করল। ওই মেয়েটা কি? তবে কি গায়ের কোনো বউ তার সঙ্গে মশকরা করছে? তা হতেই পারে। এখন সুশীলাকে সবাই খারাপ ভাবছে, দোষারোপ করছে। আর সে সুশীলাকে ফেলে আসতে পারছে না বলে অনেকেই অনেক কথা বলছে। তা তার কানে বহুবার গেছে। কিন্তু ওরা বললেই তো আর নিজের নির্দোষ বউকে ফেলে দেওয়া যায় না। সুতরাং এখনো যে ছলে বলে সেই ইঙ্গিতই কেউ দিচ্ছে, তার সঙ্গে মশকরা করে, তা শ্যামল ভালোভাবেই বুঝতে পারল। মনের মধ্যে রাগে গজগজ করতে করতে শ্যামল বাড়ি ফিরে দেখল চারিদিক নিস্তব্ধ। আটচালার ভেতরে তক্তপোষে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে বোধহয় পুরুত ঠাকুর। বয়স্ক মানুষ, হয়তো জব টবে ভালোই ধকল যাচ্ছে। নিঃশব্দে ঘরে ভেজানো দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। কিন্তু আচমকা ভেতরের দৃশ্য দেখেই কেমন যেন গাটা গুলিয়ে উঠল তার। ঘরের মেঝেতে দুপা ছড়িয়ে বসে আছে সুশীলা, আর মেঝেতে ঢেলে রাখা স্তূপাকৃতি ভাত, আর তার সঙ্গে কি যেন একটা তরকারি মাখানো। তরকারির রংটাও কেমন যেন পাংশুটে লাল। যদিও খাবার নিয়ে চট করে খারাপ কিছু ভাবা উচিত নয়, তবুও তরকারির রংটা যেন বাসি হয়ে যাওয়া রক্তের মতো লাগলো শ্যামলের। আর সেই খাবার থাবা থাবা করে মুখে পুড়ে চলেছে সুশীলা। হঠাৎ করে সে দৃশ্য দেখলে যে কোনো সুস্থ লোকেরই মাথা ঘুরে যেতে পারে। এক দৃষ্টে সে তাকিয়ে রইল সুশীলার দিকে। হঠাৎ সুশীলা যেন টের পেল শ্যামলের উপস্থিতি। মুখ উঁচু করে শ্যামলের দিকে তাকিয়ে কিছুটা যেন ঘাবড়ে গেল সে। তারপর মুখের মধ্যে থাকা ভাতগুলো তাড়াতাড়ি করে গিলে নিয়ে একগাল হেসে বলল, তুমি চলে এসেছ, দাঁড়াও আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। বলেই তড়িঘড়ি মেঝে থেকে ভাত তরকারিগুলো একটা পাত্রে তুলে নিয়ে মনে হলো হনহন করে পুকুর ঘাটের দিকে চলল সে।
শ্যামলের কেমন যেন মনে হতে লাগলো সব। সুশীলাকে স্বাভাবিক বলে মনে হলো না তার। সে এমন মেঝেতে ঢেলে ভাত খাচ্ছিল কেন? আর সুশীলা এমন খাপলা খাবলা করে কখনো তো ভাত খায় না। দেখে মনে হচ্ছিল কতদিনকার খিদে যেন জমেছিল তার মধ্যে। তাছাড়া আরও একটা জিনিস বড় অবাক করল তাকে। বউ তো কখনো তার আগে খেয়ে নেয় না। শ্যামলের জন্য সে অপেক্ষা করে থাকে। বাড়ি ফিরলে তবেই দুজনে একসাথে ভাত খায়। তবে আজ কেন সে নিয়মের অন্যথা ঘটল? কিছুক্ষণ পর সুশীলা ফিরে এসে আপন মনে ঘরদোর পরিষ্কার করে শ্যামলকে ফিস ফিস করে বলল, তুমি খাবে এখন? শ্যামল সকালেও খেয়ে যায়নি। খিদে পেটের ভেতরটা চুঁই চুঁই করছিল। এত সব কাণ্ড কারখানা নিয়ে সে কিছু ভাবতে পারছিল না। বোধহয় পেটে খিদে থাকলে এমনটাই হয়। যাই হোক, সে যা দেখেছে তা অদ্ভুত লাগলেও সবই পুরুত ঠাকুরের নির্দেশ মনে করে বলল, হ্যাঁ গো, দুটো দিয়ে দাও দেখিনি, বড্ড খিদে লেগেছে। সুশীলা একগাল হেসে ভাত আনতে গেল, কিন্তু এবারেও সেই একই ব্যবস্থা। সুশীলা ভাত তরকারি এনে কেমন অদ্ভুতভাবে মেঝের ওপর ঢালতে লাগলো সব। সাদা ভাত আর পানসে লাল লাল তরকারির ঝোল। খাবারের এমন অযত্ন এ বাড়িতে এর আগে কখনো সে দেখেনি। মাটিতে ভাত তরকারির স্তূপ দেখে শ্যামলের বুকের মধ্যে কেমন যেন করে উঠল। আবারও মনের মধ্যে খারাপ একটা ভাবনা খেলে গেল। তার মনে হল, মানুষ মরে গেলে মৃত মানুষের উদ্দেশ্যে রাস্তার ধারে কিংবা গাছতলায় যে কাক বলির ভাত দিয়ে আসা হয়, এ ভাত যেন সেই কাক বলির ভাতের মতোই লাগছে। কিন্তু এসব ভাবনা শ্যামল ঝেড়ে ফেলল। মনে মনে লজ্জিত হলো এসব ভাবার জন্য। খেতে প্রথমে দ্বিধাবোধ করলেও সুশীলা যখন আস্তে আস্তে বলল, এ ঠাকুরের নির্দেশ গা, খেয়ে নাও। সুশীলার কথায় তখন শ্যামলের সমস্ত দ্বিধা কেটে গেল। সে চোখ বুজে গোগ্রাসে খেতে লাগল। তারপর কেমন যেন নেশা লেগে গেল। ভারী ভালো লাগতে শুরু করল সে খাবার। শ্যামল সবজি নিয়ে শহরে যায়, কিন্তু তার বেচা কেনা হয় না। সবাই কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলতে শুরু করেছে তাকে। শ্যামলও তাই এখন সবাইকে এড়িয়ে চলে। বেচা কেনা না হলে সবজিগুলো ফেলে দিয়ে বাড়ি ফিরে আসে মলিন মুখে। এভাবেই বেশ দিন চারেক কেটে গেল। এদিকে দিনের বেলা বাড়িতে পুরুত ঠাকুরের সঙ্গে প্রায় দেখাই হয় না। ভোরবেলা যখন সে শহরে যায় তখন ঠাকুর অঘরে ঘুমোয়, আর দুপুরে ফিরলেও তাই। অতএব সন্ধ্যার পরই একমাত্র ঠাকুরের সাথে দেখা হয়, কথাবার্তা হয়। ঠাকুর বলেছে আর দিন 2 লাগবে বিপদ কাটাতে। তারপর উনি ফিরে যাবেন মন্দিরে। শ্যামল নিশ্চিন্ত হয়। এ কদিনের মধ্যে এ বাড়ির চত্বরে আর পাড়ার বিশেষ কেউ আসেনি। সুশীলাকেও আর কাউকে কথা বলতে শোনেনি। ধীরে ধীরে বোধহয় ওরা বুঝতে পেরেছে সব। তবে মলিনা কয়েকবার এসেছিল। শ্যামলকে বারবার কিসের জন্য যেন গড়পাড়ের মন্দিরে যেতে বলছিল সে, কিন্তু ঠাকুর এখন বারণ করল, তাই আর সেখানে যাওয়া হয়ে ওঠেনি। তাছাড়া স্বয়ং পুরুত মশাই যখন এখানে আছে, তখন শুধু শুধু সেখানে যাওয়ার কোনো মানেই নেই। এদিকে পাশের গ্রামে একটা ভয়ঙ্কর সমস্যা দেখা দিয়েছে। কবরস্থানগুলো থেকে সদ্য কবর দেওয়া মরাগুলো কিসে যেন কবর খুনে টেনে নিয়ে যাচ্ছে। গ্রামের সবাই ভয়ে তটস্থ হয়ে রয়েছে। কেউ বলছে ভূত, কেউ বলছে জিন, আবার কারা যেন বলছে পিশাচে কেবল মরা খায়। এমন গুজব রটেছে প্রায় দিন কতক। শ্যামলদের গ্রামে এ ধরনের ঘটনা না ঘটলেও বেশ অস্বস্তিতে আছে সবাই। একটা অদ্ভুত কারণে সবাই যেন সন্দেহ করছে শ্যামলদের। সন্দেহের কারণটা যে অহেতুক তাও নয়। শ্যামল বিপদ তাড়ানোর জন্য কাকে যেন বাড়িতে নিয়ে এসেছে, অথচ গ্রামের কেউই ওই আটচালায় কাউকে দেখেনি। তবে শ্যামল কার সঙ্গে রাতের বেলা ঠাকুর ঠাকুর করে কথা বলে, অনেকেই চুপি চুপি শ্যামলের কথা আড়ি পেতে শুনেছে, কিন্তু অন্যদিকে সেই ঠাকুরের কণ্ঠস্বর কখনো কানে আসেনি তাদের। এদিকে গ্রামের লোকেরা যতবার সৎ পরামর্শ দিতে গেছে, ততবারই শ্যামল ভেবেছে তার বউকে তাড়িয়ে দিতে বলছে সবাই।
তাই সে সবাইকে গালিগালাজ করে তাড়িয়েছে। তারপর আর কেউ যায়নি ওদের বাড়ির আশেপাশে। অতঃপর শ্যামলদের বাড়িতে যেন অদ্ভুতভাবে নেমে এসেছে নিস্তব্ধতা। বাড়িতে কেবল শ্যামলেরই আওয়াজ পাওয়া যায়। বউটাও কি বোবা হয়ে গেল? ভোরবেলা যখন সবজির ঝাঁকা নিয়ে শহরে যায়, স্টেশনের লোকেরা দেখেছে ঝাঁকায় সমস্ত পচা আর শুকনো সবজি। গন্ধ বেরোয় মাছি ওড়ে সেগুলো থেকে। শ্যামলের চাহনি কেমন উদ্ভ্রান্তের মতো, চোখের নিচে কালি পড়েছে। শরীরটা কদিনেই যেন শুকিয়ে গেছে। শ্যামলের গা থেকে কেমন উৎকট গন্ধ বেরোয়, ঠিক যেমন কুকুর বিড়াল মরলে যেমন গন্ধ পাওয়া যায় তেমন। সবাই এড়িয়ে চলে শ্যামলকে, ভাবে মাথায় ব্যামো হয়েছে। অনেকে দেখেছে শ্যামলের সবজি বাগান কি কারণে যেন পুরোটাই নষ্ট হয়ে গেছে। সমস্ত শুকনো পচা সবজি থরে থরে ঝুলে আছে গাছে। সবাই ভাবল শ্যামলের অযত্নে অমন হয়েছে, কিন্তু সন্দেহ হলো অন্য কারণে। ঠিক ভর সন্ধেবেলার দিকে একটা উৎকট গন্ধ বেরোয় শ্যামলদের বাড়ি থেকে, কেমন যেন কুকুর বিড়াল পচা গন্ধ। সারা পাড়া জুড়ে ছড়িয়ে পড়ে সে গন্ধ। সেই গন্ধে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চা বৃদ্ধরা। তবে কি পাশের পাড়ার মরা চুরির সঙ্গে এই গন্ধের কোনো যোগসূত্র আছে? কারো সাহস হয় না এই উত্তর খোঁজার। কেমন যেন ভেতরে ভেতরে শিউরে ওঠে সবাই। মনে মনে সন্দেহ হলেও সবাই এমন উদ্ভট বিষয় নিয়ে সরাসরি সন্দেহ প্রকাশ করতে পারছিল না। এমনকি গ্রামের মাথাদেরও বিষয়টা জানাতে পারছিল না। কিন্তু গতকাল মলিনার মুখ থেকে একটা ভয়ঙ্কর ঘটনা শোনার পর থেকে বিশেষ করে গ্রামের মেয়ে বউরা আর কেউ চুপ করে থাকতে পারল না। সবার ঘরেই বাচ্চা কাচ্চা আছে, সুতরাং মলিনার মুখ থেকে শোনার পর আর কেউ অবিশ্বাসও করতে পারল না। কারণ এই মলিনা এমনিতেই সবসময় ঠোঁট কাটা। এ কখনো যে মিথ্যে কথা বলে না তা সবাই জানে। তাছাড়া সুশীলাকে মলিনা খুব ভালোবাসে, নিজের কাকিমার মতোই শ্রদ্ধা করে। অতএব সেই সুশীলাদের বাড়ি সম্পর্কে মলিনা রং চড়িয়ে কথা বলবে না তা সবাই বুঝেছে। ঘটনাটা ছিল এই রকম। সন্ধেবেলা কয়েকটা থালা বাসন মাজতে মলিনা গেছিল পুকুর ঘাটে। গিয়েই দেখল কে যেন আগে থেকে ঘাটে বসে বাসন মাজছে। ছোট কাঠের ঘাট, ফলে মলিনা ওপরেই বাসন হাতে অপেক্ষা করতে লাগলো। তারপর প্রায় অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন তার বাসন মাজা শেষ হলো না, তখন মলিনার বউটার দিকে চোখ পড়ল। অস্ত যাওয়া সূর্যের আবছা আলোয় কেমন যেন অচেনা অবয়ব ঠেকল তার। আর শাড়িখানাও সে কেমন অদ্ভুত সেকেলে ঢঙে পড়েছে। দেখে মনে হয় অল্প বয়সী মেয়ে, তার উপর গায়ে ব্লাউজও নেই। পরনের শাড়িটাই কেমনভাবে গায়ে জড়ানো। মলিনা বেশ বুঝতে পারল এ চেনা কেউ না। কি গা, এখানে কুটুম বাড়ি এসেছো নাকি? তা কার বাড়ি এলে? এক হাত ঘোমটার ভেতর থেকে কম বয়সী, শান্ত অথচ কেমন যেন ফ্যাস ফ্যাসে মেয়েলি সুরে উত্তর এলো, মধুদের বাড়ি এইছি মা। মধুদের বাড়ির কুটুম, অথচ মলিনা তাকে চেনে না। একটু অবাকই হলো সে। আবার জিজ্ঞাসা করল, মধু তোমার কি হয় গা? দুঃসম্পর্কের আত্মীয় বুঝি? না না, দুঃসম্পর্কের নয় গো। এককালে এ বাড়ির মেয়ে ছিলুম কি না, এখন আর তেমন সম্পর্ক নেই। ও আচ্ছা। তারপর মলিনার মনে পড়ল ওদের বাড়ি তো এখন কোনো মেয়ে নেই। ওদের সব ভাইগুলোর তো একটাও মেয়ে নেই, আর ওদের কোনো পিসিও নেই। তবে কোন সম্পর্কের মেয়ে নেই? তারপরেই তার সমস্ত অন্তর্করণটা কেমন জানি কেঁপে উঠল। মনে পড়ল মধুদের বাড়ির সেই 200 বছর আগের ঘটনা। মলিনার পা যেন আড়ষ্ট হয়ে গেল। গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোল না। এইবার সেই ঘাটে বসে থাকা মেয়েটি কোনো ভনিতা না করেই সেই রকম শান্ত গলায় বলতে শুরু করল, গ্রামের সবাই মরবে, সবাই। এখন সে মরা মানুষ খাচ্ছে, পরে যখন খিদের জ্বালায়
মাকে জ্যান্ত মানুষ খুঁজবে, তখন বুঝবি পিশাচের খিদে, বুঝিস? তারপর কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, ওর স্বামীটারে বাঁচা রে, ওর স্বামীটারে বাঁচা। আমি কত বললাম তারে ও বাড়ি যাস নে, ভাবলে মজা করছি, আমার কথা শুনলে না। মধুটারে বলিস আমার পিন্ডি দিদি, আমি বড় কষ্টে আছি বহুদিন, আমি বড় কষ্টে আছি। কথাগুলো বলেই যেন সেই নারী মূর্তিটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল, আর মলিনা সেখানে ধপ করে পড়ে গিয়ে জ্ঞান হারালো। পরে কখন যেন কারা এসে মলিনাকে পাঁজাকোলা করে তাকে বাড়ি এনেছিল। এ ঘটনা গ্রামে যখন রটে যায়, তারপর আর কারো বুঝতে বাকি থাকে না যে শ্যামলদের বাড়িতে কিছু না কিছু একটা গণ্ডগোল ঘটেছে। অতঃপর মলিনার কথার ভিত্তিতে ভূতের উপদ্রব বলে গ্রামের মাথাদের জানাতে সাহস পায় তারা, এবং গ্রামের সিংহভাগ লোকজনই যখন একই সমস্যা টের পেয়েছে তখন আর চুপ করে থাকা যায় না। সুতরাং ঠিক হলো আজ রাতে কিছু লোকজন মিলে শ্যামলদের বাড়ি তল্লাশি করবে। কিন্তু অভিজ্ঞরা বলল, যদি সত্যি ভুতুরে প্রেতাত্মা কিংবা ক্ষতিকর কিছু শ্যামলদের বাড়িতে থাকে, তবে খালি হাতে গেলে কিংবা একেবারে সাধারণ মানুষ গেলে হয়তো নিজেরাও বিপদে পড়তে পারে। তাই সবাই মিলে আলোচনা করে ঠিক হলো যে আগে এ তল্লাটে সব থেকে বয়স্ক পুরোহিত গড়পাড়ের শ্মশানের কালী মন্দিরের পুরোহিতের কাছে গিয়ে তারপর তাঁর পরামর্শ মতো চলতে হবে। অতএব ওরা যত শীঘ্র সম্ভব গ্রামের কয়েকজন পুরুষ আর মলিনা সহ গড়পাড়ে পুরুত ঠাকুরের কাছে পৌঁছল। মন্দিরে সবে তখন মায়ের ভোগ চড়িয়েছে ঠাকুর। ওদেরকে সদল বলে দেখে অবাক হল। তারপর সমস্ত ঘটনা মলিনা যখন তার অনুমান সহ ব্যক্ত করল, পুরুত তখন আকাশ থেকে পড়ল। শ্যামলের বাড়িতে গিয়ে থাকা তো দূরের কথা, শ্যামল কখনো তার সঙ্গে নাকি দেখাই করতে আসেনি। অতঃপর পুরুত মশাইও সমস্ত ঘটনা সবার মুখ থেকে শুনে বুঝলেন অলৌকিক কিছু একটা আনাগোনা অবশ্যই হয়েছে শ্যামলের বাড়িতে। সব শুনে যা বুঝলুম, বউটাকে যে আর বাঁচানো যাবে না তা আমি নিশ্চিত। কারণ এর আগে যতগুলো এরম ঘটনা এই গ্রামে ঘটেছে তাদের কেউ বাঁচেন, তা আমি সচক্ষে দেখেছি। কিন্তু শ্যামলেরও যে বিপদ হবে সেটাও আন্দাজ করতে পারছি। কালই যে 9 দিন হচ্ছে, কিন্তু এই যে মরা উদাও হয়ে যাচ্ছে তার সঙ্গে এ ঘটনার তো কোনো মিল থাকতে পারে না। এ ধরনের ঘটনা তো কখনো ঘটেনি। তাই আগে ঘটনাটা আসলে কি হয়েছে তা তোদের খুঁজে বের করতে হবে চুপি চুপি, তবেই তার সমাধান হবে। আর ছলে বলে কৌশলে যে করেই হোক শ্যামলকে ও বাড়ি থেকে বের করে এনে স্নান করিয়ে একটা রক্ষা কবচ পরিয়ে দিতে হবে। এসব দায়িত্ব তোদেরকে নিতে হবে। আমি বুড়ো মানুষ, দূর থেকে এর বেশি করতে পারবো না। যারা যাবি এ কাজে তাদের দেহ বন্ধ করতে হইবে। ও বাড়ির চারিদিকে মন্ত্রপুত জল ছাড়িয়ে বাড়ি বন্ধ করতে হবে। পারবি তোরা এসব? এ কাজে কিন্তু মনোবল আর সাহস হারালি চলবে না। পুরুত ঠাকুরের কথাগুলো শুনে ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। অনেকেই বলল তারা এই কাজ করতে পারবে না। শেষে ঠিক হলো ওরা মাত্র 3 জন যাবে, তার মধ্যে 2 জন পুরুষ আর মলিনা। আজ দুপুর থেকেই নজর রাখবে ওরা শ্যামলের বাড়ির দিকে। মলিনা ঠাকুরকে জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুর, কাকি শেষ অবধি মরে যাবে? ওকে বাঁচানো যাবে না? একটু দেখো না চেষ্টা করে বাবা। সে প্রেত বড় শক্তিশালী মা, কয়েকশো বছর ধরে কোনো তন্ত্র বলেই তাকে আটকায় রাখতে পারেনি। সে বৌমাকে নিয়ে তবেই যাবে। সব থেকে বড় ভুল করেছিল সেই 400 বছর আগে। জ্যান্ত কবর দিয়েছিল বলেই তার প্রেত এত শক্তিশালী হয়ে উঠেছে। তার কাম লোভ কেবল বেড়েছে, কেউ তাকে দমন করতে পারেনি। আমিও পারবো না। সে চেষ্টা করলে বুড়ো বয়সে অবঘেতে মূর্তি হবে মা। তোরাও সে চেষ্টা করিস নে।
অতএব দুপুরে যখন পুরো পাড়া নিস্তব্ধ হয়ে গেল, তখন ঠাকুরের কথা মতো মনে সাহস নিয়ে ঈশ্বরের নাম করে ওরা ধীরে ধীরে রওনা হলো শ্যামলদের বাড়ির দিকে। কিন্তু বেশি দূর যেতে হলো না। হঠাৎ তালতলার রাস্তায় দেখা হয়ে গেল শ্যামলের সাথে। শ্যামলের গা থেকে সেই বিকট গন্ধটা এখনো বেরোচ্ছে। মলিনাই আগে এগিয়ে কথা বলতে গেল, কিন্তু শ্যামল ওদেরকে দেখে কেমন যেন এড়িয়ে যেতে চাইল। এমনকি ওদের যে মতলব খারাপ তাও বলল। সুতরাং শ্যামলকে বশ করতে গেলে অন্য কোনো প্রসঙ্গ টানতে হবে। তোমাদের বাড়ি গিয়েছিলুম কাকা। পুরোর ঠাকুর দুটো কবচ দিল। একটা বাজার আগে সে কবচ পরে নিতে বলেছে। কাকি পরে নিয়েছে, কিন্তু তোমার দেরি হবে বলে আমি এগিয়ে এলুম। একটা বাজতে আর মিনিট 5 মতো বাকি আছে। তখনই তো তুমি বাড়ি যেতে পারবে না। তুমি বরং এখানে বোঝা রেখে ওই তালতলায় ডোবায় চট করে ডুব দিয়ে এসো গিয়ে। তারপর না হয় কবচ পরে ভিজে গায়ে বাড়ি যাব। মলিনার কথা বোধহয় শ্যামলের অবিশ্বাস হলো না। তোমার কাকি কবচ পড়েছে বৌমা? মলিনা উত্তর দিল, হ্যাঁ গো, তোমাকেও পরে নিতে বললো তাড়াতাড়ি। শ্যামল আর কোনো প্রশ্ন করল না। মলিনার কথা মতো রাস্তার একপাশে তালগাছ তলায় সবজির খালি ঝাঁকাটা রেখে দিয়ে মাঠের নতুন কাটানো ডোবার ঝকঝকে জলে পরপর কতকগুলো ডুব দিয়ে উঠে এলো। এবার মলিনা পুরোহিত ঠাকুরের দেওয়া কবচখানা একটা লাল ঘুনশিতে আটকে শ্যামলের গলায় হাড়ের মতো করে পরিয়ে দিল। এরপর শ্যামলকে বলল, কাকা তুমি বাড়ি যাও গে, আমি বিকেলের দিকে একবার তোমার বাড়ি যাব। শ্যামল অন্যমনস্কের মতো চলল বাড়ির দিকে। পিছু পিছু ওরা তিনজনেও চুপি চুপি শ্যামলদের বাড়ির দিকে রওনা হলো। কবচটা পড়ার কিছুক্ষণ পর থেকে শ্যামলের সেই নেশা ধরানো ভাবটা যেন কেটে যেতে লাগলো। সে অনুভব করল সারা শরীর প্রবল ব্যথা, মাথাটা কেমন ভারী হয়ে গেছে, শরীরে জোর প্রায় নেই, কেমন দুর্বল দুর্বল ঠেকছে। শ্যামল টলতে টলতে বাড়িতে পৌঁছতেই কেমন যেন তথস্থ হয়ে গেল। একটা বিশ্রী উৎকট গন্ধ নাকে এসে ঠেকল তার। একটা বহুদিনের নর্দবা স্তূপ অপরিষ্কৃত অবস্থায় থাকলে যেমন গন্ধ হয়, ঠিক তেমনই বিশ্রী বিদগুটে গন্ধ। শ্যামলের গাটা যেন গুলিয়ে উঠল। সারা বাড়িটা যেন কেমন শ্রীহীন অপবিত্র হয়ে উঠেছে। কেমন যেন নরকের মতো ঠেকতে লাগলো শ্যামলের। বাইরে আটচালায় তক্ত বসে তখনও লেপ কম্বল জড়িয়ে বিছানার ওপর একজন শুয়ে রয়েছে। শ্যামল ভাবল ঠাকুরকে ডাকবে, কিন্তু এই পরিবেশে তার যেন দম বন্ধ লাগতে শুরু করেছে। ঘরের মধ্যে ঢুকতেই তার সারা শরীর যেন কেঁপে উঠল। সুশীলা মেঝেতে বসে সেই একই রকম ভঙ্গিতে খেয়ে চলেছে। সুশীলা এবার নিজের খাওয়া ছেড়ে শ্যামলকে খেতে দিতে গেল, কিন্তু এইবার শ্যামল লক্ষ্য করল সুশীলার খাবারের দিকে। ডাঁই করা পচা গলা ভাত, আর তার সঙ্গে কিসের যেন বড় বড় মাংস। আর মাংসগুলো যে কাঁচা পচা মাংস তা বুঝতে আর বাকি রইল না। সেই পচা মাংসের কালচে কালচে রক্ত তখন ভাতের মধ্যে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। শ্যামলের গা গুলোনোর সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভয়ে বিস্ময়ে শরীরের মধ্যে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। থরথর করে কাঁপতে লাগলো সেখানে। তবুও সবটা দেখার জন্য চুপচাপ বসে রইল। সুশীলা খাবার নিয়ে এলো তার জন্য, সেই একই খাবার। শ্যামল সেগুলো নিয়ে চুপ করে বসে রইল। এবার সুশীলা কেমন যেন ক্ষণক্ষণে গলায় বলল, ও বেলা না খেয়ে গেছো, খিদে পেয়ে গেছে তোমার, খাবার নে বসে দেখুনি, খেয়ে নাও তাড়াতাড়ি। শ্যামলের এবার অদ্ভুত কৌতূহল হলো। সে সত্যি সত্যি সজ্ঞানে সেই পচা গলা ভাতগুলো হাত দিয়ে চটকাতে লাগলো। হঠাৎ সেই পচা ভাত আর মাংসের মধ্যে থেকে সরু মতো কি যেন একটা হাতে এসে ঠেকল। সেটাকে ভাতের মধ্যে থেকে বের করে এনে শ্যামল দেখল একটা আঙুল, মানুষের বুড়ো আঙুল। শ্যামল হাত থেকে ফেলে দিয়ে তীব্র চিৎকার করতে লাগলো, বউ, বউ, তুই তুই মানুষ খাচ্ছিস? হ্যাঁ,
তুই কি রাক্ষসী হয়ে গেলি? তুই কে? তুই কে? বল দেখি তুই কে? তুই আবার সুশীলা হতে পারিস না? কে কে তুই? আমার বউ কই? এবার সুশীলা যেন তীব্র রাগে হুঙ্কার দিয়ে উঠল। কি? একদিন সংসার করার পর আমায় চিনতে পারছো না? আমি তোমার বউ, আমি তো সুশীলা। এবার কিছুক্ষণ চুপ করে থাকার পর একটু শান্ত হয়ে হেসে বলল, আমার দিকে চেয়ে দেখো, বুঝতে পারবে আমি তোমার বউ। শ্যামল এবার সুশীলার দিকে ভালো করে তাকিয়ে দেখল। সুশীলার গা থেকে যেন সেই বিশ্রী মরা পচা গন্ধ বেরোচ্ছে। সুশীলাকে এমন দেখাচ্ছে কেন? শ্যামল এতক্ষণ ঘরের আবছা আলোয় বুঝতে পারেনি। এবার ভালো করে তাকিয়ে দেখল সুশীলার চোখ দুটো পচে গেছে, মাঝখানে মণিগুলো নেই, সেখান থেকে কেমন যেন রস গড়িয়ে পড়ছে। তার গায়ের চামড়া কোথাও কোথাও উঠে গেছে, আবার কোথাও খসে পড়েছে মাংস। শ্যামল সে বীভৎস দৃশ্য যেন সহ্য করতে পারছিল না। সে সেই জীবিত মৃত প্রাণীটার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বলল, তুই কে রে ডাইনি? বল আমার বউ কোথায়? এদিকে শ্যামলের হ্যাঁচকা টানে সুশীলার দেহ থেকে হাতটা কবজি অবধি ছিঁড়ে মাটিতে পড়েছে। কিংকর্তব্য বিমূঢ়র মতো শ্যামল এক অলৌকিক বাতাবরণে স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। তার আর চলার বা বলার শক্তি কোনোটাই নেই। সুশীলা এবার যেন শ্যামলকে ভালোভাবে লক্ষ্য করল। ও কিসের কবজ গা তোমার গলায়? আমি ভাবলাম কালকের মধ্যে আমার সঙ্গে তোমায় নিয়ে যাব, আর এই কাজ কে করলো? কদিন আগে গলায় দড়ি দিচ্ছি, তবু তোমার জন্যে এ দেহ ছাড়তে পারিনি। দেহের মধ্যে থাকলে মনে হয় সেই তোমার বউ আছে। কি সুন্দর সংসার করছি, আমার হাতে খাচ্ছ, আমার পাশে শুচ্ছ। আমাকে তো সে জমিদার 9 দিনের মধ্যে নিয়ে যেত। এ বাড়িতেই সে পুরুষ সেজে আছে। আমি জানতুম সে আমায় ছাড়বে নে, কিন্তু আমি তোমায় না নে কি করে যেতুম বলে দেখি? তাই জন্যই তো রয়ে গেলুম। কিন্তু আমার এই সর্বনাশ কে করলো বলো দেখি? তুমি সব বুঝে গেলে কি করে? তোমার তো বোঝার কথা নয়, কিন্তু আমি তো তোমাকে ছাড়া যাবনি। বলেই সুশীলা শ্যামলের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। এবার আরেক হাত দিয়ে শ্যামলের গলা স্পর্শ করতে যেতেই যেন সে ছিটকে পড়ে গেল। কিছু করতে না পারার নিষ্ফল চেষ্টায় সে যেন আরো হিংস্র হয়ে উঠল। তারপর বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা করতে লাগলো সে, কিন্তু তার সে চেষ্টাও বিফল হলো। বাড়ির চারিদিকে যেন অদৃশ্য একটা শক্তিশালী গুন্ডি কাটা হয়েছে। এবার সে পিশাচিনী সমস্ত কিছুতে বাধা পেয়ে তার সর্বশক্তি প্রয়োগ করল যেন সেখানে। দেখা গেল শ্যামলের বাড়ির মধ্যে একখানা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। সে ঝড়ে তছনছ হয়ে যাচ্ছে বাড়ির ভেতরে সমস্ত কিছু। আর এই সমস্ত কিছু শুনে দেখে ভয়ে, আতঙ্কে, কষ্টে শ্যামল ততক্ষণে জ্ঞান হারিয়েছে। পুরুত ঠাকুর এসেছিল সন্ধ্যায়। পিশাচজনির মন্ত্রতন্ত্র করার পর সুশীলার মৃত শরীর থেকে আত্মাকে আলাদা করা গেছে। শ্যামল কেমন যেন নির্বোধের মতো চুপ করে রয়েছে। পাড়াশুদ্ধ লোক সমস্ত ঘটনা শুনে দেখে যেন শিউরে উঠছে বারবার। রাতে সুশীলার শরীরটাকে দাহ করতে নিয়ে আসা হলো গড়পাড়ের শ্মশানে। আলতা পেরে, শাড়ি মাথায় সিঁদুর, চিতায় আগুন জ্বালার পর গুটি কয়েক লোক যে যার মতো সে ঘটনা নিয়ে আলোচনা করতে ব্যস্ত হয়ে পড়েছিল। দূরে সরে গেছিল যে যার মতো। হঠাৎ শ্যামল চিৎকার করতে লাগলো, বউ আমার ছাড়া থাকতে পারবে না। বউ নিয়ে যাবে বলেছিল আমায়। আমার বউ আমার নিয়ে যাবে বলেছিল। বলতে বলতে সুশীলার দাউ দাউ করে জ্বলা চিতার মধ্যে উঠে পড়ল সে। যতক্ষণে ঘটনা টের পেয়ে সবাই ছুটে এলো, ততক্ষণে সুশীলার দেহের সঙ্গে ছটফট করতে করতে পুড়ে গেছে
শ্যামলের জীবন্ত দেহের কিছুটা। একই চিতায় হয়তো লেখা ছিল দুজনের শেষ গন্তব্য। শুনছিলেন আজকের পরিবেশনা সহবাস। গল্পকার অনুরাধা হালদার। গল্প পাঠে ও পর্ব পরিচালনায় সায়ন, সুশীলা, মোহর, শ্যামল, বাল্মীকি, মলিনা, অঙ্কিতা, গোপাল, সূর্য, মধ্যবয়স্কা মহিলা, ভুতুড়ে মেয়ে, অস্মিতা। গল্পের সূত্রধার আমি, অঙ্কিতা। সমগ্র গল্পের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী অনুরাধা হালদারকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি আমরা। ততক্ষণ বি সেফ, স্টে কানেক্টেড।